হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 9-এর লেসন 12 থেকে হান্টিং স্নেক এই যে পোয়েমটা রয়েছে তোমাদের, সেই পোয়েমটার বেঙ্গলি অ্যানালিসিস, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলবো, সাথে এই কবিতাটার যে ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাও তোমাদের একদমই সহজ ভাষায় বুঝিয়ে দেবো। কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা, তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আমি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো তারপর আর কবিতাটা কিন্তু কঠিন মনে হবে না। তাই ভিডিওটাকে স্কিপ না করে তোমরা পুরোটা দেখো এবং কবিতাটার যে অন্তর্নিহিত অর্থ সেটা একদম সঠিকভাবে বুঝে নাও। এর আগে তোমাদের ক্লাস 9-এর যে কটা টেক্সট ছিল প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এবং এই ভিডিওটার পরে তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশনের ভিডিও আসবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে কোশ্চেন ব্যাংকের সলভটা আমি থার্ড সামেটিভের কবে করব। তো তোমাদের বলে দিই যে এরপরেই কিন্তু তোমরা থার্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের সলিউশন কিন্তু পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো চলো আমরা হান্টিং স্নেকটা আজকে শুরু করি। হান্টিং স্নেক কে লিখেছেন? জুডিথ রাইট। জুডিথ রাইট ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট। এনভায়রনমেন্টালিস্ট মানে কি? পরিবেশবিদ, যিনি পরিবেশ নিয়ে সচেতন। তাহলে জুডিথ রাইট ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশবিদ। অ্যামং সেভারেল কালেকশনস অফ হার পোয়েট্রি, তার কবিতার বেশ কয়েকটি সংকলনের মধ্যে, এখানে সেভারেল মানে কি বেশ কয়েকটা, তার বেশ কয়েকটা কবিতার সংকলনের মধ্যে দ্য মোস্ট নোটেবল আর সবচেয়ে বিখ্যাত হলো দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। এছাড়াও আরও অনেকগুলো রয়েছে। তার বেশ কয়েকটা কবিতার সংকলনের মধ্যে সবচাইতে বিখ্যাত, নোটেবল মানে বিখ্যাত, ফেমাস, সবচাইতে উল্লেখযোগ্য বা সবচাইতে বিখ্যাত হলো দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান আর দ্য গেটওয়ে। এছাড়াও আরও অনেক রয়েছে, অ্যান্ড মেনি মোর মানে এছাড়াও আরও অনেক রয়েছে যেগুলো আরও বেশি বিখ্যাত। দ্য ফলোয়িং poem describes the poet's experience of watching a black snake as it makes its way across an area of grassland. The poet looks on fascinated as the snake hunts for food and finally disappears. The following poem মানে নিচের কবিতাটা বিবরণ দেয়, describes মানে বিবরণ দেয়। কিসের বিবরণ দেয়? কবির অভিজ্ঞতার বিবরণ দেয়। পোয়েটস এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। নিচের কবিতাটা বা এই যেখানে তোমাদের কবিতাটা দেওয়া হয়েছে সেই কবিতাটার কথা বলা হচ্ছে, সেই কবিতাটা কবির এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার বর্ণনা দেয়। অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক, একটা কালো সাপ দেখার অভিজ্ঞতার বর্ণনা দেয়। অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, যেটা কিনা ঘাসের মধ্যে দিয়ে, গ্রাসল্যান্ড মানে হচ্ছে ঘাসে ভরা জমির মধ্যে দিয়ে নিজের পথ তৈরি করে যাচ্ছিল। মানে একটা সাপ কবি যখন তার বন্ধুদের সাথে যখন বেরিয়েছিল ঘুরতে, তখন একটা ঘাসময় এলাকা বা বলতে পারো যে একটা ঘাসযুক্ত জমির মধ্যে দিয়ে একটা বিশাল বড় কালো সাপকে যাওয়ার দেখতে, মানে যে চলে যাচ্ছে তাদের সামনে দিয়ে, সেটা দেখার যে অভিজ্ঞতা সেটাই কিন্তু এই কবিতায় তুলে ধরেছেন। এবং তার সাথে এই কবিতাটার কিন্তু একটা ইনার মিনিংও রয়েছে, সেটাও আমি তোমাদের কিন্তু বলবো। দ্য পোয়েট লুকস অন, কবি দেখতেই থাকেন, ফ্যাসিনেটেড এবং ভীষণ মুগ্ধ হন। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড, যেহেতু সাপটা কিসের খোঁজ করছিল? খাবারের খোঁজ করছিল। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স, এবং শেষ পর্যন্ত সাপটা কী হয়ে যায়? কারোর কোনো ক্ষতি করে না, সে তার শিকারের খোঁজ করতে থাকে এবং শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায়। তো এবার আমরা কবিতাটা পড়ব। কবিতাটাতে রয়েছে 4টে স্ট্যান্জা এবং প্রত্যেকটা স্ট্যান্জায় কিন্তু 4টে করে লাইন রয়েছে। 4টে স্ট্যান্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে 4টে করে লাইন রয়েছে। কিন্তু তার আগে তোমাদের কবিতার যে অন্তর্নিহিত অর্থ বা এই যে কবিতার যে মূল থিম সেটা জানা দরকার। কবি কেন লিখছেন? প্রথমেই বললাম যে জুডিথ রাইট হলেন একজন এনভায়রনমেন্টালিস্ট মানে কি? একজন পরিবেশবিদ। তো আমরা যেরকমভাবে প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছি, আমরা ভাবছি না যে ইন ফিউচার আমাদের ভবিষ্যৎটা কী হবে। আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছি, গাছপালা কেটে ফেলছি, বিভিন্ন বন্য প্রাণীকে হত্যা করছি। তো সেরকমই এই একটা কালো সাপের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে জিনিসটাকে, মানে প্রকৃতিকে আমরা ভাবি যে প্রকৃতিকে আমরা নষ্ট করে যাচ্ছি আর প্রকৃতির আমরা ক্ষতি করছি, কিন্তু প্রকৃতি আমাদের কোনো ক্ষতি করবে না, সেটা আমরা একদম কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যেরকম একটা সাপকে যতক্ষণ না তুমি ক্ষতি করো ততক্ষণ অবধি কিন্তু সে কামড়ায় না বা উল্টে
অ্যাটাক করে না বা আক্রমণ করে না। সেরকমই এখানে কবি বলতে চাইছেন যে যেরকমভাবে সাপটা ওকে কিছু করা হয়নি বলে ও চলে গেল ও রাস্তা দেখে, সেরকমই যদি প্রকৃতিকে আমরা প্রতিনিয়ত যদি এরকমভাবে ধ্বংস করতে থাকি তাহলে কিন্তু প্রকৃতি একদিন কিন্তু উল্টে আমাদের জবাব দেবে। অর্থাৎ প্রকৃতিও কিন্তু ধ্বংসাত্মক রূপ বা আক্রমণাত্মক রূপ কিন্তু নেবে। প্রকৃতি কিন্তু উল্টে আমাদেরকেই কিন্তু আমাদের যে ক্ষতিগুলো আমরা করছি, নিজেদের প্রকৃতির যে ক্ষতিটা করছি সেটা কিন্তু আমাদের ফিরিয়ে দেবে। যেরকম বিশেষ করে সাপের কথা বলি, সাপ হচ্ছে একটা ধরনের বিষধর প্রাণী, তবে অনেক সাপের বিষ থাকে না, আবার অনেক সাপের থাকে। তো সাপ কখন অ্যাটাক করে? যখন সে বুঝতে পারে যে সামনের যে লোক রয়েছে বা সামনের যে শত্রু রয়েছে সে আমাকে আক্রমণ করতে পারে, তখন কিন্তু অ্যাটাক করে, তার আগে কিন্তু করে না। তো সেই রকমই কবি বলতে চাইছেন যে যেরকমভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করছি, প্রকৃতিকে ধ্বংস করছি, ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, তখন কিন্তু প্রকৃতি আমাদেরকেও কিন্তু উল্টে আঘাত করবে। তো এটাই হচ্ছে এই কবিতার মূল থিম। তো চলো এবার পোয়েমের লাইন্সগুলোতে চলে আসি। তো এখানে কবিতাটা 4টি স্ট্যান্জাতে রয়েছে এবং 4টি স্ট্যান্জার আলাদা আলাদা মিনিং রয়েছে, সেটাও তোমাদের বলবো। Sun warmed in the late season's grace under the autumn's gentlest sky. We walked and froze half through a pace. The great black snake went reeling by. Sun warmed মানে সূর্য, উষ্ণ সূর্যের কথা এখানে বলা হচ্ছে। Sun warmed in the late season's grace. লেট সিজন মানে এখানে অটাম অর্থাৎ শরৎ ঋতুর কথা বলা হচ্ছে। শরৎ বছরের শেষের দিকে আসে, এর জন্য এখানে বলা হচ্ছে কি যে শেষ ঋতুর বা শেষ ঋতুতে সূর্য উষ্ণভাবে কিরণ দিচ্ছিল, মানে সূর্যের আলোটা তখন কি লাগছিল? মনোরম লাগছিল। আন্ডার অটামস জেন্টল স্কাই, এবং আকাশটা কীরকম ছিল? আকাশটাও কি ছিল? শান্ত ছিল। শান্ত আকাশে সূর্য যেরমভাবে কিরণ দিচ্ছিল সেটা সূর্যের আলোটা গায়ে লেগে বেশ ভালোই লাগছিল, মানে সূর্যের আলোটাকে মনোরম লাগছিল। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস। কবি এখানে বেরিয়েছেন তার বন্ধুদের সাথে বা তার সঙ্গী সাথীদের সাথে, কম্পেনিয়ন্স যাদের বলা যায়। তো কবি তার বন্ধুদের সাথে বেরিয়েছেন এবং বলছেন উই ওয়াকড, আমরা হেঁটে এগোলাম। এখানে কিন্তু কবি একা নেই, ওনার সাথে কিন্তু আরও ওনার বন্ধুরা রয়েছে, মানে সঙ্গীরা রয়েছে। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস, এবং কিছুটা দূর যাওয়ার পর, কয়েক পা যাওয়ার পর আমরা বরফের মতো, ফ্রোজ মানে হচ্ছে বরফের মতো, বরফের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম, মানে একদম পুরো স্ট্যাচুর মতো হয়ে গেলাম। কেন বলছে? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, কারণ একটা বিশাল, গ্রেট মানে বিশাল বা বড়, একটা বিশাল কালো সাপ পাশ দিয়ে মানে সামনে দিয়ে এগিয়ে এলো। রিলিং বাই, রিলিং বাই মানে হচ্ছে এঁকে বেঁকে যাওয়া, আমাদের পাশ দিয়ে একটা বড় কালো সাপ এঁকে বেঁকে চলে গেল। হেড ডাউন, এরপর তাহলে প্রথম স্ট্যান্ডার্ডে সাপটার সাথে পরিচয় করালো। এখানে সাপটার কথা বললো, সাপটা দেখে কবি এবং তার বন্ধুরা ভয় পেয়ে একদম মূর্তির মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছিল, মানে নিঃশ্বাস বন্ধ করে একেবারে চুপচাপ দাঁড়িয়ে পড়েছিল। হেড ডাউন, তার এবার সাপটার বর্ণনা দিচ্ছে। হেড ডাউন, মাথা নোয়ানো। টাং ফ্লিকারিং, এবং তার জিভটা লক লক করছিল। দেখবে সাপ যখন চলে, এটা বিজ্ঞান বইতেও তোমরা পড়েছ যে বাতাসে বিভিন্ন উদ্বায়ী পদার্থ, ফেরোমন যেটাকে বলে, সেটার জন্য সাপ কী করে? তার জিভটাকে বের করতে থাকে, এবং সাপের জিভটা থাকে চেরা, দুটো খণ্ডে বিভক্ত থাকে। তো যখন সাপ বেরোয়, এই যে প্রকৃতিতে যেরকম ছোটো ছোটো পতঙ্গ বা এই ফেরোমন যে রাসায়নিক পদার্থ, সেটার জন্য কিন্তু সাপটা তার জিভ বের করতে থাকে। তাহলে হেড ডাউন, তার মাথাটা কীরকম ছিল? মাথাটা ছিল নোয়ানো। টাং ফ্লিকারিং, জিভটা লক লক করছিল। অন দ্য ট্রেল, যখন সে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, ট্রেল মানে হচ্ছে রাস্তা, পাথ যেটাকে বলা যায়। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্র্যাশ, পার্টিং গ্র্যাশ মানে হচ্ছে ঘাসের মধ্যে দিয়ে জায়গা করে করে নিজের জায়গা নিজে করে নিচ্ছে, এবং সেই ঘাসের জায়গার মধ্যে যখন সে এগিয়ে বেঁকে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সে কোনো অভিযানে বেরিয়েছে। কোয়েস্টেড, কোনো অভিযানেও বেরিয়েছে, মানে শিকার করতে বেরিয়েছে। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, সান মানে সূর্য, সূর্য কী করছিল? তার হীরের মতো যে আঁশ, সাপের গায়ে আঁশ থাকে, তো তার হীরের মতো যে আঁশ, সেই আঁশের উপর উজ্জ্বলভাবে পড়ছিল, এবং তার ফলে এটা কী হচ্ছিল? তার আঁশগুলো থেকে ঠিকরে আলো বেরোচ্ছিল, মানে তার আঁশগুলো যেটাকে বলা যায় চকচক করছিল। কার্ভস মানে হচ্ছে বাঁক, মানে তার মধ্যে যে বাঁকা বাঁকা যে আঁশগুলো থাকে সাপের গায়ে, সেই আঁশগুলোর উপর সূর্য পড়ে চকচক করছিল, সূর্যের আলো পড়ে চকচক করছিল।
অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস। এবং আমরা তাকে চলে যেতে দেখে, মানে যখন দেখছিলাম যে সে আমাদের পাশ দিয়ে যাচ্ছে, তখন তাকে দেখে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম, মানে একদম দম বন্ধ করে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে দেখো একটা ওয়ার্ড বলা হচ্ছে এখানে যে ডায়মন্ড স্কেল, মানে স্কেলগুলো কীরকম, মানে সাপের আঁশগুলো কীরকম, ডায়মন্ড। তো এখানেও একটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে, সাপের আঁশটার কিন্তু বর্ণনা দিচ্ছে। তাহলে তোমাদের কোশ্চেনে কিন্তু দিতে পারে যে সাপের আঁশগুলো কীরকম ছিল, তাহলে তখন কিন্তু ডায়মন্ড বলতে হবে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে সাপের সাথে পরিচয় করালো, সেকেন্ড স্ট্যান্জাতে যে বড় কালো সাপটার কথা বললো তার বর্ণনা দিল। এরপর থার্ড স্ট্যান্জাতে কী হয় দেখো, হোয়াট ট্র্যাক হি ফলোড, মানে সাপের এই যে ধ্বংসাত্মক রূপ বা হিংস্রতা সেটার বর্ণনা দেবে। হোয়াট ট্র্যাক হি ফলোড, যে পথে সে গেল। হোয়াট স্মল ফুড ফ্লিড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট। উই স্কেয়ারসলি থট স্টিল as we stood, our eyes went with him as he went. What track he followed, যে পথ ধরে সে গেল, মানে যে রাস্তা দিয়ে বা যে পথ ধরে সে পথটা সে অনুসরণ করলো, মানে যেদিকে সে গেল। What small food fled living from his fierce intent, fires মানে হচ্ছে হিংস্র, তার এই হিংস্র মনোবৃত্তি, মানে সে তো শিকার করতে বেরিয়েছে, তাহলে কোনো শিকারকে সে ছাড়বে না, ইঁদুর হোক ব্যাঙ হোক এগুলোকে তো সে খাবে, তাহলে ছোট ইঁদুর বা মেঠো ইঁদুর ব্যাঙ এগুলোকে সে খাবে। তো তাহলে এই যে ছোটো ছোটো যে প্রাণীরা, ক্ষুদ্র প্রাণীরা, তার যেগুলো তার শিকার, সেগুলো তার যে মনোবৃত্তি, হিংস্র মনোবৃত্তি, ইন্টেন্ট মানে হচ্ছে এইম, লক্ষ্য বা মনোবৃত্তি, হিংস্র মনোবৃত্তি থেকে তারা কিভাবে বাঁচবে। উই স্কেয়ারসলি থট, মানে আমাদের এইটা ভাবনা চিন্তা করার মতো অবস্থায় আমরা ছিলাম না, মানে এতটাই ভয় পেয়েছিলাম। উই স্কেয়ারসলি থট স্টিল অ্যাজ উই স্টুড, আবার যখন আমরা দাঁড়িয়েছিলাম, স্টিল অ্যাজ উই স্টুড মানে আমরা কিন্তু ওখানে স্থির হয়ে একেবারে পাথরের মতো নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, এবং আমাদের চোখটা কিন্তু সাপের দিক থেকে সরেনি, আমাদের চোখটা কিন্তু সাপের দিকেই ছিল, যে পথ ধরে ও যাচ্ছে, যেদিকে ও যাচ্ছে সেই দিকেই কিন্তু আমাদের চোখটা পড়েছিল। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড অ্যাজ হি গন, কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন। এবার বলছে যে সাপটা যখন চলে গেল তখন কীরকম অনুভব হলো, কোল্ড মানে সাপটার বর্ণনা হচ্ছে, সাপ যেহেতু শীতল রক্তের প্রাণী তার জন্য এখানে কোল্ড, শীতল, ডার্ক মানে কালো বা অন্ধকার, আর স্প্লেন্ডিড মানে দুর্দান্ত, মানে যখন সে চলে গেল তখন এখানে সাপটারও বর্ণনা দিচ্ছে, সাথে ওদের মনের যে অবস্থা সেটারও কিন্তু এক কথা এখানে বর্ণনা হয়ে যাচ্ছে। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড অ্যাজ এ গন ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, এবং সাপটা কোথায় গেল, ওই ঘাসের মধ্যে চলে গেল যেখানে তার শিকারটা লুকিয়েছিল। ইনটু দ্য গ্রাস হিড হিজ প্রে, মানে যে ঘাসটা লুকিয়ে রেখেছিল তার শিকারকে, হাইড করা মানে হচ্ছে লুকিয়ে রাখা, তাহলে এখানে হাইডের পাস্ট টেন্স হিড হয়েছে, হিড হিজ প্রে, প্রে মানে শিকার, যে ঘাসের মধ্যে, যে ঘাসটা তার শিকারকে লুকিয়ে রেখেছিল সেই ঘাসের মধ্যে চলে গেল। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দিনের নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ফেললাম, মানে এখানে উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে মানে দিনের গভীর নিঃশ্বাস নিলাম এখানে বলছে, মানে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যখন সাপটা চলে গেল আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, আমরা একে অপরের দিকে তাকালাম, মানে কবিতার বন্ধুদের দিকে তাকালো এবং আবার তাদের যাত্রা শুরু করলো, মানে যেখানে ঘুরতে গেছিলো বা যেখানেই গিয়ে থাকুক তারা আবার চলতে শুরু করলো, মানে একে অপরকে তারা গ্রিট করছে যে যাক সাপটা আমাদের কিছু করেনি, কোনো ক্ষতি করেনি, আমরা ঠিক আছি, এবং তারা আবার চলতে শুরু করলো। তো এই হচ্ছে কবিতার মূল যে বিষয়বস্তু সেটা তোমাদের বলে দিলাম। এরপর তো এই যে তোমাদের মূল যে থিমটা সেটা হচ্ছে প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করে যাচ্ছি প্রতিদিন, গাছপালা কেটে ফেলছি, ছোটো ছোটো বন্য প্রাণীরা, অনেক বন্য পশুরা ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, প্রকৃতিকে যেভাবে আমরা অত্যাচার করছি প্রকৃতিও কিন্তু উল্টে একদিন আমাদের এই যে আমরা ক্ষতিটা করছি প্রকৃতির সেটা কিন্তু প্রকৃতি ফেরত দিয়ে দেবে। যেরকম এই সাপটাকে যেহেতু কবি এবং কবির বন্ধুরা কিছু করেনি তাই কিন্তু সাপটা কিন্তু তাদের আক্রমণ করেনি, যদি তারা কিছু করতো কোনোভাবে তাকে বিরক্ত করতো বা তাকে আক্রমণ করতো তাহলে কিন্তু সাপটাও উল্টে কিন্তু আক্রমণ করতো। সেরকমভাবে কবি বোঝাতে চাইছেন যে আমরা যদি প্রকৃতির না ক্ষতি করি তাহলে কিন্তু প্রকৃতি আমাদের যেরকম প্রাচীনকাল থেকে দেখে আসছে সেরকমই কিন্তু মায়ের মতো যত্ন করবে, আর আমরা যদি প্রকৃতির ক্ষতি করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের নিজেরাই কিন্তু ধ্বংসের দিকে আরও এগিয়ে যাব।
তো যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।